রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সেই সময় নীলা নিজের রুমের মধ্যে বসে বসে মুখে ক্রিমটা একটু ঘষছিল। হঠাৎ তাদের বাচ্চা মেয়েটা কেঁদে উঠল। নীলার একমাত্র মেয়ের নাম মেঘা। সে এখন অনেক ছোট। তাকে কাঁদতে দেখে নীলার স্বামী মলয় বলল, কি গো, সারাদিন পটের বিবি সেজে ঘুরে বেড়ালে চলবে? মেয়েটা যে তখন থেকে কান্না করছে, ওকে একটু কোলে নাও। ও কি চাইছে দেখো। এ বয়সে সাজতে বসলে তোমাকে আর কে দেখবে শুনি? আমি ছাড়া তোমার তো আর কোনো গতি নেই। কি এত ছাইপাশ মুখে মাখো বুঝি না। এখন আর এত স্কিন কেয়ার করার বয়স আছে নাকি? একটা সময় তো সবাইকেই বুড়ো হতে হয়। ওসব ছাইপাশ মাখা বাদ দিয়ে দেখো মেঘা কি চাইছে। নীলা যেন ভীষণ অবাক হয়ে গেল। সারাদিন এত কাজ করার পর মলয় রোজ তাকে বলে, বাসে কি এমন কাজ করো? সে কি দেখতে পায় না তার বুড়ো মায়ের সেবা যত্ন থেকে শুরু করে রান্নাবান্না, 2টা কাজের মেয়ের সমস্ত কাজ সে একা হাতে সামলায়। তারপরেও মলয় কিভাবে বলে যে সে বাড়িতে পটের বিবির মতন ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা কি আমার একার? ওকে কি আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম যে তার সব দায়িত্ব আমাকে নিতে হবে? সারাদিন তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্কুলে পাঠানো সবটাই তো আমি করি। কোনো কিছুই তো তোমাকে করা লাগে না। এখন যদি বাচ্চাটা কাঁদছে, তাকে তো তুমিও একবার নিতে পারো। তা না করে আমার দিকে আঙ্গুল তুলছ। কেমন বাবা তুমি? এইটুকু কর্তব্য পালন করতে তোমার এত অসুবিধা কিসের? মা থাকতেও কেন বাবা মেয়ের যত্ন নেবে শুনি? বাচ্চা সামলানোর দায় সবসময় মেয়েদেরই হয়। এটা আবার নতুন কি কথা? তোমাদের তো 10টা 5টার অফিস থাকে না, কাজে চাপও থাকে না আমাদের মতো। সামান্য একটা বাচ্চা সামলাতে এত কথা উঠে কেন? নীলা তাড়াতাড়ি গিয়ে নিজের বাচ্চাটাকে কোলের কাছে বসালো। তারপর জিজ্ঞেস করল, কি হয়েছে মা? তুমি এত কান্না করছো কেন? তোমার কি খিদে পেয়েছে? মেঘা মাকে কাছে পেয়ে কান্না থামিয়ে বলল, আচ্ছা মা, আমি বিকেলবেলা শুনলাম ঠাম্মা বাবাকে বলছিল তাদের ঘরে নাকি তুমি বংশপ্রদীপ জ্বালাতে পারোনি। বংশপ্রদীপ কি মা? সেটা কি ঠাকুর ঘরে দেওয়ার মতোই একটা প্রদীপ? তাহলে তুমি জ্বালিয়ে দাওনি কেন? মেঘার মুখে বংশপ্রদীপ কথাটা শুনে চমকে উঠল নীলা। প্রথম সন্তান মেয়ে হওয়ার জন্য শাশুড়িমা প্রায়শই তাকে খোঁটা দিতেন। এটা নতুন নয়, কিন্তু এ কথা যে তার মেয়েটার কানে উঠে গেছে সেটা শুনেই ভীষণ কষ্ট হল নীলার। সে মেঘাকে বুঝিয়ে বলল, তুমি আর কি কি শুনেছ? আমাকে একটু খুলে বলবে? তোমার ঠাম্মি তোমার বাবাকে আর কি কি বলেছিলেন? ঠাম্মা তো বাবাকে বলছিল তুমি নাকি অলক্ষী, সংসারে একটা উপকারও তোমাকে দিয়ে হয় না। প্রথমবার বাচ্চা হলো, তাও মেয়ে। ছেলে কেন হলো না? এমন বউ সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। যে বউদের ছেলে হয় না তারা নাকি অলক্ষী হয়, এগুলোই বলেছে ঠাম্মা বাবাকে। নীলা একবার তার স্বামীর দিকে তাকালো, তারপর মেয়েকে বলল, এই উত্তরে তোমার বাবা কি বলেছে সেটা কি তুমি শুনেছ? বাবা তো চুপ করেছিল, বাবা কিছু বলছিল না, শুধু ঠাম্মার কথাগুলো শুনছিল। আচ্ছা মা, ছেলেরাই কেন বংশপ্রদীপ হয়? মেয়েরা কেন বংশপ্রদীপ হতে পারে না? আর যদি তোমার পেটে আমিনা হয়ে একটা ভাই হতো, তাহলে কি তুমি লক্ষ্মী বউ হতে? মেয়েকে কোনো রকমে ঘুম পাড়াবার চেষ্টা করতে থাকলো নীলা। কিছুক্ষণ পর মেয়েটা ঘুমিয়ে গেলে নীলা তার স্বামীকে কড়া ভাষায় বলল, অনেকদিন ধরেই শুনেছি আমার প্রথম সন্তান মেয়ে হওয়া নিয়ে তোমাদের মা ছেলের অনেক সমস্যা, কিন্তু আজকে আমার বাচ্চা মেয়েটার মুখে এসব শুনতে একটু ভালো লাগেনি। তুমি তো তার বাবা, এইটুকু দায়িত্ব কি তোমার ছিল না? সন্তান মেয়ে হোক কিংবা ছেলে, সেটা তো আর আমাদের দুজনের হাতে নেই। ঈশ্বর যেটা সৃষ্টি করেছেন সেটাই হবে। কিন্তু তোমরা যেভাবে রোজ রোজ আমাকে কথা শোনাতে থাকো, তাতে মনে হয় সন্তান বাজার থেকে কিনতে পাওয়া যায়। তোমার মাকে না হয় বলো তোমার জন্য একটা পুত্র সন্তান কিনে আনবে। আমি না হয় আগামীকাল আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। নীলার কথাগুলো বেশ গায়ে লাগলো মলয়ের। এরপর নীলাকে চুপ করানোর জন্য সে বলল, সব দোষ তো তোমার। একটা ছেলে সন্তানের জন্ম দিতে পারো না, মুখে বড় বড় কথা বলছো। কেন যে তোমাকে বিয়ে করেছিলাম সেটা ভেবেই ভীষণ বিরক্ত লাগছে। দাদাকে দেখো, বৌদির কি সুন্দর 2টো ছেলে। ওদের বিষয় সম্পত্তি দেখার একটা লোক অন্তত থাকলো, কিন্তু আমার কপালে তো ছেলের সুখ নেই। আমি মারা যাওয়ার পর আমার এই বিষয় সম্পত্তির একমাত্র অধিকারী কে হবে বলতে পারো? মেয়েরা কি বিষয় সম্পত্তির অধিকারী হতে পারে না? তোমাকে কে বলেছে মেয়েরা সম্পত্তি সামলাতে পারবে না? সবসময় এই পুরুষ পুরুষ করেই তো সমাজটার এত অবনতি ঘটেছে। মলয় নীলার কথার বিশেষ পাত্তা দিল না। পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে চুপচাপ বিছানার পাশে বসে থাকল। নীলা মেয়ের পাশে মেয়েকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ব্রেকফাস্টের সময় নীলা দেখল বাড়ির ডাইনিং টেবিলে বিভিন্ন রান্নাবান্না করে প্লেট সাজিয়ে রেখেছেন তার শাশুড়িমা। নীলা কিছুই বুঝতে পারছিল না হঠাৎ এত রান্নাবান্নার ধুম কেন। অনেকটা কৌতূহলী হয়ে সে তার শাশুড়িমাকে জিজ্ঞেস করল, রোজ তো ব্রেকফাস্ট আমি বানাই, আজকে হঠাৎ আপনি ব্রেকফাস্ট বানাতে গেলেন কেন? আর এখানে তো দেখছি নানা রকমের পদ রান্না হয়েছে। আমাদের বাড়িতে সকালে উঠে এত খাবার তো রান্না হয় না।
কেউ কি আজ বাড়িতে আসবে? শাশুড়িমা কেমন একটা তীর্যক দৃষ্টিতে নীলার দিকে তাকালেন। তারপর বিরক্তির ভাব নিয়ে বললেন, দেখো বৌমা, সকালবেলা উঠে পুলিশের মতন এত জেরা করো না তো। বাড়ির বউদের এত জেরা মানায় না। আমার ইচ্ছে হয়েছে, আমি এতগুলো রান্না করেছি। সব কি আর তোমার হুকুম মেনে চলতে হবে নাকি? টেবিলের মধ্যে লুচি আর কাবলি ছোলার একটি তরকারি দেখে নীলার মনে পড়ল এই কাবলি ছোলার তরকারি খেতে তার ননদ মিঠি ভীষণ ভালোবাসে। হঠাৎ নীলার কথা মনে পড়ে গেল। এই মাসেই তার ননদের আসার কথা ছিল নতুন সন্তান নিয়ে। তাই সে শাশুড়িমাকে জিজ্ঞেস করল, আচ্ছা মা, মিঠি কি এ বাড়িতে আসছে? আপনি কি তার জন্যই এতগুলো রান্না করেছেন? গত মাসে তো মিঠির বাচ্চা হয়েছিল। আমি আপনাকে কতবার জিজ্ঞেস করেছি, ছেলে হয়েছে নাকি মেয়ে? আপনি আমায় বলেননি কেন? আমার থেকে লুকিয়ে দেশ উদ্ধার করবেন বুঝি? নীলার শাশুড়িমা নীলার দিকে তাকাতে তাকাতে খাবারগুলো সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখলেন। তারপর নীলাকে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বললেন, বলিনি কারণ তুমি আবার নিজের সাথে আমার মেয়ের তুলনা করে বসবে। আর আমি কখনোই চাই না আমার মেয়ের সঙ্গে তোমার তুলনা হোক। সে তার 2 মাসের সন্তানকে নিয়ে এই বাড়িতে আসছে। তখনই না হয় দেখে নেবে আমার নাতি হয়েছে নাকি নাতনি। কিন্তু শোনো বৌমা, আমার মেয়ে নতুন নতুন মা হয়েছে। তার কিন্তু শরীর অনেক খারাপ। আমি তোমাকে যা যা বলে দেব তুমি তাই তাই করবে। আমার মেয়ের যেন একটু অযত্ন না হয় এ বাড়িতে। নীলা বুঝতে পারছিল ঠিক এরকম কিছু একটাই তার শাশুড়িমা এখনই তাকে বলবে। মেয়ের যত্ন অযত্ন নিয়ে উনি এতটা চিন্তিত। এই চিন্তা যদি বৌমার জন্য এক ফোঁটাও থাকত। নিজের কপালের কথা চিন্তা করতে করতে নীলা বলল, না না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে আর তার সন্তানের কোনো অযত্ন আমি হতে দেব না। সবসময় নিজের সন্তানের মতোই খেয়াল রাখার চেষ্টা করব। শুধু আপনার ছেলেকে একটু বলে দেবেন কথায় কথায় যেন আমার সন্তান নিয়ে আমাকে কথা না শোনায়। বড্ড কষ্ট হয় এসব শুনতে। আসলে আমি তো মা। সন্তান যেমনই হোক, ছেলে হোক কিংবা মেয়ে, পরিবার থেকে যদি সেই নিয়ে কোনো কথা উঠে তাহলে সত্যিই খুব খারাপ লাগে। নীলা নিজের চুলগুলো ঠিক করতে করতে বাথরুমের দিকে চলে গেল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোনোর পর সে দেখতে পেল তার ননদ সামনে দাঁড়িয়ে আছে। মিঠিকে দেখার পর নীলার ভীষণ আনন্দ হলো, কিন্তু মিঠির চোখে তখন জল। নীলা মিঠিকে জিজ্ঞেস করল, কি হয়েছে মিঠি, তোমার চোখে জল কেন? নতুন সন্তান কোলে নিয়ে কখনোই এভাবে কাঁদতে নেই। তুমি বুঝি জানো না? তুমি তো এখন মায়ের কাছে আছো, তাহলে তোমার তো দুঃখ থাকার কথা নয়। মিঠি মুখ তুলে একবার বৌদির দিকে তাকালো। তারপর বলল, তোমার কত সৌভাগ্য বৌদি, তুমি মেঘাকে নিয়ে কি সুন্দর এ বাড়িতে সংসার করো। তোমাকে কেউ কোনোদিন মেয়ে সন্তান হওয়া নিয়ে খোঁটা দেয় না। কিন্তু এই দেখো, আমার এই 2 মাসের মেয়ে সন্তানকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে হাজার একটা কথা শোনায়। আমি নাকি তাদের বংশপ্রদীপ জ্বালাতে পারিনি, বংশের মুখ উজ্জ্বল করতে পারিনি। আমার মতন মেয়েকে বিয়ে করে ওদের সংসারে অনেক ক্ষতি হয়ে গেছে। সন্তান হওয়ার পর থেকে এই সমস্ত কথাই শ্বশুরবাড়ি থেকে আমাকে শুনতে হচ্ছে। এমনকি এই 2 মাসের একরত্তি শিশুটাকে ওরা অভিশাপ দিতে ছাড়ে না। এমন একটা শ্বশুরবাড়িতে বাস করি যেখানে মুখ তুলে কথা বলার কোনো অধিকার নেই। সেই তুলনায় তুমি তো অনেক ভালো আছো। আমার দাদা কিংবা মা তোমার উপরে কখনো জোর করে কিছুই চাপিয়ে দেয় না। আমিও যদি তোমার মতো একটা পরিবার পেতাম তাহলে হয়তো খুব ভালো হতো। মিঠির কথা শুনে মনে মনে ভীষণ হেসে উঠল নীলা। তারপর তাকে সান্ত্বনা দিয়ে বলল, শ্বশুরবাড়িতে কে কি বলল সে নিয়ে একদম মন খারাপ করো না। তুমি তোমার সন্তানকে মন প্রাণ দিয়ে ভালোবাসো আর তাকে খুব যত্নে মানুষ করে তোলো। একদিন সেই সন্তান তোমার সমস্ত দুঃখকে ভুলিয়ে দেবে। শ্বশুরবাড়ির মানুষজন যদি বাড়ির বউটার মনের দুঃখ বুঝতো তাহলে হয়তো তারা এইভাবে তোমাকে কথা শোনাতো না। তুমি ঠিকই বলেছ, তোমার থেকে আমি অনেক ভালো আছি। আমাকে কখনো আমার শ্বশুরবাড়ি থেকে এসব শুনতে হয় না। তোমার মা আর দাদা তারা দুজনে আমাকে ভীষণ ভালোবাসেন, আর আমার মেয়েকেও। নীলা যখন কথাগুলো বলছিল ঠিক সেই মুহূর্তে তার স্বামী মলয় পাশে দাঁড়িয়েছিলেন। নিজের বৌমাকে তারা প্রতিটি মুহূর্তে যেভাবে অপমান করেন সেই একই অপমান তাদের মেয়ে অন্যের সংসারে গিয়ে পাচ্ছে। এটা ভাবতে ভয়ে বুক শুকিয়ে গেল শিবানী দেবীর। কিন্তু বৌমার এই মহান মানসিকতা দেখে উনি মনে মনে ভীষণ সন্তুষ্ট হলেন। প্রত্যেকদিন মেয়ে সন্তান হওয়া নিয়ে নীলাকে এত খোঁটা দেওয়ার পরেও সে একবারও মুখ ফুটে মিঠির কাছে কোনো কিছুই জানতে দিল না। এতে অনেক বড় মনের পরিচয় পাওয়া গেল নীলার। শিবানী দেবী মনে মনে ভাবলেন, সব বৌমারা খারাপ হয় না। কিছু বৌমা থাকে যারা নিজের সংসারের কথা বাইরের মানুষের কাছে প্রকাশ করে না, বরং সবকিছু ঠেকে নিয়ে পরিবারের সম্মান বজায় রাখে। বৌমার দিকে 1 পা 2 পা করে এগিয়ে এলেন শিবানী দেবী। তারপর মাথায় হাত বুলিয়ে নীলাকে বললেন, সত্যি বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছ। শ্বশুরবাড়ির মানুষেরা কেউ বৌমায়ের কষ্ট দুঃখগুলো বুঝতে চায় না। তারা একটার পর একটা চাপ দিয়ে যায়। আজ আমার মেয়েটার সঙ্গে যে ব্যবহারগুলো হচ্ছে তার জন্য হয়তো আমরাই দায়ী। আমরা তোমার সাথে ভালো মতন ব্যবহার করলে আমার মেয়েটাও আজ সুখী হতে পারত। কিন্তু ঈশ্বর বলে একটা বস্তু নিশ্চয়ই আছে।
তোমার সাথে আমার মেয়েটার উপর ঘুরে আসছে। মায়ের কথা শুনে মিঠির চোখ কপালে উঠল। সে মাকে জিজ্ঞেস করল, তাহলে তোমরাও কি আমার শ্বশুরবাড়ির লোকেদের মতো বৌদির উপর মানসিক নির্যাতন করো? পারলে আমাকে ক্ষমা করিস মা, সত্যি এতদিন বুঝতে পারিনি। অন্যের বাড়ি মেয়ে নিয়ে এসেছি, তার মনের দুঃখ বুঝবো কি করে। আজ তোর চোখের জল আমাকে বুঝিয়ে দিল, পরের বাড়ি মেয়ের চোখের জল পড়লে নিজের মেয়েরও চোখের জল পড়ে। আজ থেকে তোর বৌদিকেও আমি তোর মতন করে আগলে রাখার চেষ্টা করব, যাতে মা মরা মেয়েটা আমার কাছে একটু শান্তিতে থাকতে পারে।